কয়েকদিন ধরে নাবিলা লক্ষ্য করছে, সে যখন রাস্তা দিয়ে ভার্সিটির দিকে হাঁটতে থাকে তখন একটা ছেলে তার পিছু পিছু হাঁটে। ছেলেটা তার থেকে 10-12 মিটার দূরত্ব বজায় রেখে চলে। এই বিষয়টা নিয়ে সে বাবা মায়ের সাথে কথা বলার সাহস পাচ্ছে না। তাই সে সিদ্ধান্ত নিয়েছে তার একমাত্র চাচা শফিককে বিষয়টি খুলে বলবে। তার চাচা রুমের দরজার সামনে গিয়ে বলল, ভেতরে আসবো চাচাজান, আয়। তার চাচাজান হাতে একটা বই নিয়ে বিছানায় বসে রয়েছেন। সামনে দাবা খেলার ব্যবস্থা রয়েছে। 1 পৃষ্ঠা পড়ার পর দাবার নতুন একটা চাল দেন। এটা ওনার দীর্ঘদিনের অভ্যাস। তবে একটা পুরনো উপন্যাস পড়া শেষ হয়ে গেলেও দাবা খেলা শেষ হয় না। রুমে ঢুকে বিছানার পাশে বসে নাবিলা বলল, চাচাজান, তোমার সাথে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলার ছিল। এই কথাটা আর কাউকে বলার সাহস পাচ্ছি না। বলে ফেল শুনছি। আমি যখন ভার্সিটিতে যাই তখন একটা ছেলে আমাকে অনুসরণ করে, পিছু পিছু হেঁটে চলে। তো আমাকে বলছিস কেন? আমি চাচ্ছিলাম ছেলেটাকে তুমি শাস্তি দিলে কেমন হয়। আমি তো এখানে ছেলেটির তেমন কোনো দোষ দেখছি না। দোষ নেই মানে? এটা তোমার কাছে কোনো অপরাধ মনে হচ্ছে না? দোষ হচ্ছে তোদের বয়সের। এই বয়সে এরকম অনেক কিছুই হয়। কখন যে কাকে ভালো লেগে যাবে নিজেও বুঝবি না। সে ছেলে হোক বা মেয়ে। ছেলেটাকে কি আগে কোথাও দেখেছিলি? না, এই কয়েকদিন হলো দেখেছি। তার মানে ছেলেটি তোর রূপের প্রেমে পড়েছে। মনে রাখবি, যুবক যুবতীরা 2 ধরনের প্রেমে পড়ে। একটা হচ্ছে রূপের প্রেম, আরেকটা হচ্ছে গুণের প্রেম। এর মধ্যে রূপের প্রেম হচ্ছে সাময়িক, আর গুণের প্রেম হচ্ছে দীর্ঘস্থায়ী। আর সত্যি বলতে প্রেম ভালোবাসার বিষয়টা হচ্ছে আপেক্ষিক। ক্ষণে ক্ষণে রূপ বদলায়। আমি তোমার কাছে প্রেম ভালোবাসার বৈশিষ্ট্য জানতে আসিনি চাচাজান। আমি এসেছিলাম আমার সমস্যার সমাধানের জন্য। তার চাচাজান হাত থেকে বই সরিয়ে দাবার একটা নতুন চাল দিয়ে বলল, বিরক্ত হচ্ছিস কেন? সমাধান দিচ্ছি তোকে। প্রথম কথা হচ্ছে, তুই দেখতে এমনিতেই ফর্সা, তার উপরে ভার্সিটিতে যাওয়ার সময় সাজুগুজু করিস। তার মানে ব্যাপারটা দাঁড়ালো ছেলেটি তোর রূপের প্রেমে পড়েছে। এর সমাধান একটাই, আগামী 1 সপ্তাহ অন্য রাস্তা দিয়ে ভার্সিটিতে যাবি। যদি ছেলেটি সত্যি তোকে ভালোবাসে তাহলে সে এই কয়েকদিন তোকে দেখতে না পেরে বাসার সামনে ঘুরঘুর করবে। আর যদি না আসে তাহলে তো সমাধান হয়েই গেল। কিছুক্ষণ চুপ থাকার পর নাবিলা তার চাচাজানকে বলল, তোমার কাছে এসে আমি ভুল করেছি। আশ্চর্য, আমি ভুল কি বললাম? তুই এভাবে রেগে যাচ্ছিস কেন? আমি তোকে বিজ্ঞানসম্মত সমাধান দেওয়ার চেষ্টা করলাম। নাবিলা কোনো কথা না বলে চলে যেতে লাগলো। তার চাচাজান পিছন থেকে বলল, মফিজকে 1 কাপ ঠান্ডা চা নিয়ে আমার রুমে আসতে বলতো না বো। মফিজ হচ্ছে এবারই কাজের লোক, বয়স 30-এর কাছাকাছি। কেউ তাকে দারোয়ান কিংবা মামা বলে সম্বোধন করলে সে খুব রাগ করে। সে নিজেকে বাড়ির সিকিউরিটি গার্ড অর্থাৎ কেয়ারটেকার হিসেবে পরিচয় দেয়। নাবিলা মফিজকে গিয়ে বলল, মফিজ ভাই, চাচাজান তোমাকে ঠান্ডা চা নিয়ে যেতে বলেছেন। কিছুক্ষণ পর মফিজ ঠান্ডা চা নিয়ে চাচাজানের রুমে প্রবেশ করে বলল, ছোট চাচা, আপনার চা এই টেবিলের উপর রেখা গেলাম, রেখে যা। মেজাজটা খুব খারাপ, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে। তুই এক কাজ কর, পানির ট্যাঙ্ক খালি কর, এরপর নতুন করে পানি তুলে আমাকে খবর দে। আচ্ছা, কিন্তু মেজাজ খারাপ কিসের লাইগা চাচা? নাবিলাকে একটা সমস্যার সমাধান বিজ্ঞানসম্মতভাবেই দিলাম, কিন্তু সে পাত্তা না দিয়ে চলে গেল। কি আর কমু চাচা, দুনিয়াতে জ্ঞানী লোকের 1 পয়সাও দাম নেই। খুব সুন্দর কথা বলেছিস। এখন তুই পানির ট্যাঙ্ক খালি কর। যাইতেছি চাচা। বাথরুমের যতগুলো পানির নল ছিল সবগুলো ছেড়ে দিয়েছে মফিজ। যখন পানির ট্যাঙ্ক খালি হবে তখন সে নতুন করে ট্যাঙ্কে পানি তুলবে। কিন্তু বেশিক্ষণ এই কাজ করতে পারল না মফিজ। নাবিলার বাবা রফিক সাহেব এসে ধমক দিয়ে মফিজকে বলল, এভাবে পানিগুলো অপচয় করছিস কেন? চাচা যান, ছোট চাচাই গোসল করবো তো এই লাগা ট্যাঙ্কি খালি করতেছি। সবগুলো নন বন্ধ কর। প্রতিদিন এত পানি অপচয় করে এ বাসায় গোসল করা চলবে না। মফিজ হালকা প্রতিবাদ করে কথা বলার চেষ্টা করেছিল, সেই কারণে তার ডান গালে একটা জোরে সোরে থাপ্পড় পড়েছে। তাদের কথাবার্তা শুনে শফিক সাহেব এসে বলেন, কি হয়েছে মফিজ? গাল হাতাচ্ছিস কেন? মফিজ গাল থেকে হাত সরিয়ে বলল, আমি আর আফনের গোলামি করতে পারতাম না ছোট চাচা। আফনের কাম করবার যায় প্রতিদিন আমার কথা শোনা লাগে। আজকে তো বড় চাচা আমায় থাপ্পড় মারছে। শফিক সাহেব তার ভাইজান রফিক সাহেবকে উদ্দেশ্য করে বললেন, কাজটা আপনি ঠিক করেনি ভাইজান। প্রতিদিন এই বিষয়টা নিয়ে আপনি তর্কাতর্কি করেন, বিষয়টা আমার মেনে নিতে খুব কষ্ট হয়। রফিক সাহেব রাগী মেজাজে জবাব দিলেন, দেশের কত মানুষ পানির অভাবে ভুগছে, পানি তুলতে তাদের কত কষ্ট হয়, আবার অনেকেরও তো পানি কিনে খাওয়ার মতো অবস্থাও নেই। আর তুই এখানে 2 বালতি পানি নিয়ে গোসল করার জন্য 10 বালতি পানি অপচয় করবি? তা আমি কিছুতেই হতে দেব না। বিষয়টা আপনি এভাবে দেখছেন কেন? আমি যেই পানিগুলো ফেলে দিচ্ছি সেগুলো তো অপচয় হচ্ছে না, সেই পানিগুলো আবার নিচে যাচ্ছে। আর আপনি বললেন অনেকে পানির সংকটে ভুগছে, অনেকে পানি পাচ্ছে না।
আমিও আপনার সাথে একমত, কিন্তু এর সাথে তো আমার পানি ফেলে দেওয়ার কোনো সম্পর্ক নেই। আমি পানি অপচয় করা ছেড়ে দিলে এই পানি তো আর ওদের কাছে চলে যাবে না। এটা হচ্ছে সম্পূর্ণ ভৌগোলিক ব্যাপার। কোনো জায়গায় পানি পাওয়া, আবার কোনো জায়গায় পানির কোনো অস্তিত্ব নেই। অনেক মানুষ যে পানি পাচ্ছে না, আর তুই শখের বশে পানি অপচয় করছিস। তোর কি তখন তাদের কথা ভেবে কষ্ট হয় না? না, এটা হচ্ছে এক ধরনের দুর্বল আবেগ। আমার কাছে এই আবেগের কোনো মূল্য নেই। অনেক মানুষ তো দিনে একবার খাবারও পাচ্ছে না ঠিকমতো। তাই বলি কি আপনি খাবার খাওয়া ছেড়ে দিবেন? সে যাই হোক, এখন থেকে এই অভ্যাস পরিত্যাগ কর। এরপর রফিক সাহেব বাসায় পানি তোলার জন্য নতুন নিয়ম করে দিলেন। সকাল 10টায়, বিকাল 4টায় আর রাত 10টায় বাসায় পানি তোলা হবে। এই সময় বাইরে কেউ পানি তুলতে চাইলে তার হাত কেটে দেওয়া হবে। রফিক সাহেব এক কথার মানুষ, তাই কেউ তার কথা অমান্য করার সাহস পায় না। শফিক সাহেব গোসলের সময় পরিবর্তন করেছেন। প্রতিদিন বিকাল 4টায় পানি তোলার সময় তিনি গোসল করেন। 4টা বাজলেই মফিজ তাকে বলে আসে, এখন আপনার গোসলের সময়। এদিকে এক সপ্তাহ ধরে নাবিলা রিকশায় করে ভার্সিটিতে যাচ্ছে। অন্য রাস্তা দিয়ে যাচ্ছে বিধায় ওই ছেলের সাথে আর দেখা হচ্ছে না। হঠাৎ একদিন বাসার বারান্দায় দাঁড়িয়ে নাবিলা খেয়াল করলো ওই ছেলেটি তাদের বাসার নিচে দাঁড়িয়ে রয়েছে। নাবিলা এক দৌড়ে তার চাচাজানের রুমে ঢুকে বলল, একটু আসতে পারি চাচাজান? একটু কেন, পুরোটা জুড়েই আয়। তার চাচাজান নাবিলার দিকে তাকিয়ে বলল, এভাবে হাঁপাচ্ছিস কেন নাবু? চাচাজান, তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম না, আমার পিছন পিছন যে আসতো? বলেছিলি। এখন কি হয়েছে? ওই ছেলেটা আজকে আমাদের বাসার নিচে দাঁড়িয়ে আছে। কিছু একটা করো চাচাজান। বাবা এই কাহিনী শুনলে ছেলেটাকে গুলি করে মারবে, আর আমাকেও কখনো ভার্সিটিতে যেতে দেবে না। উত্তেজিত হলে তো চলবে না। ঠান্ডা মাথায় এর সমাধান করতে হবে। আমাদের যে কোনো ভুল সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এই উত্তেজনা আর আবেগ। আর আমি তো তোকে আগে বলেছিলাম এরকম কিছু একটা ঘটবে, তাহলে তাড়াতাড়ি কিছু একটা চিন্তা করো। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, মফিজকে ডেকে পাঠা আমার রুমে। মফিজ রুমে আসলে তাকে তিনি বললেন, নিচে দেখ, একটা ছেলে ঘুরঘুর করছে, তাকে আমার রুমে নিয়ে আয়। আসতে না চাইলে জোর করে নিয়ে আসবি। ভাইজান কিছু জিজ্ঞেস করলে বলবি আমি তাকে আসতে বলেছি। মফিজ ছেলেটির কাছে গিয়ে বলল, এই যে ভাই, ছোট চাচাই আপনারে ডাকে। ছেলেটি বিস্মিত হয়ে বলল, ছোট চাচাকে? ভিতরে যাইয়া দেখেন। আসেন আমার লগে। উনি আমাকে কেন ডেকেছেন জানি না, তবে জরুরি কোনো আলাপ আছে মনে হয়। ও আচ্ছা, উনি কি খুব রাগী? মানে কথায় কথায় কি গায়ে হাত তোলার পূর্ব কোনো অভিজ্ঞতা রয়েছে? জি না, উনি খুবই শান্ত মেজাজের লোক, খুবই নম্রভদ্র। ওনার জ্ঞানের কোনো কুলকিনারা নাই, তাই সবসময় জ্ঞান অর্জন করেন। ওনার মুখে খালি বিজ্ঞানের কথাবার্তা। কথা বলতে বলতে বাসায় প্রবেশ করলো দুজনে। নাবিলার বাবা ছেলেটিকে দেখে বলল, এই ছেলে কে রে মফিজ? উনি ছোট চাচার আপন লোক, আগে তো কখনো দেখতাম না। মফিজ ছেলেটিকে নিয়ে তার ছোট চাচার রুমে প্রবেশ করে বলল, আর 5 মিনিট পরে আপনার গোসলের সময়। ছেলেটিকে দেখে শফিক সাহেব বললেন, চেয়ারে বসো। দাবা খেলতে পারো? জি, তবে খুব ভালো পারি না। শফিক সাহেব দাবা বোর্ডটি দুজনের মাঝখানে রেখে বললেন, সাদাগুলো তোমার, আমি কিছুটা খেলে দিয়েছি। চালতে থাকো আর বলতে থাকো নিজের সম্পর্কে। আমার নাম ইফাত। এবার বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, ভাইবা পরীক্ষাও হয়ে গেছে। এখন কিছুদিনের মধ্যে ফলাফল দিবে। ছেলেটির কথা শেষ হলে শফিক সাহেব বললেন, আমি হচ্ছি নাবিলার চাচা। নাবিল আমাকে বলল, তুমি নাকি কয়েকদিন ধরে তার পিছু পিছু হাঁটছ। কথাটা কি সত্যি? সত্যি হলে কারণসহ বলো। সোজা সাপটা উত্তর দিবে। জি, আপনার ভাতিজি ঠিকই বলেছে, তাকে আমার খুব ভালো লাগে। আমি মনের ভেতর কোনো কথা চেপে রাখতে পারি না, কিন্তু আপনার ভাতিজিকে দেখলে কিছু বলতেও পারি না, তাই আপনাকে বলে দিলাম। সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। সত্য সবসময় সুন্দর, সেটা ন্যায়ের পথে হোক কিংবা অন্যায়ের। তুমি এখন আসতে পারো। অন্য কোনো সময় তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। এখন আমার গোসলের সময় হয়ে গেছে। ছেলেটি চুপচাপ বাসা থেকে চলে গেল। পরদিন সকালে নাবিলার বাবা আবার ওই ছেলেটিকে নিয়ে বাসায় আসলেন। নাবিলা দরজা খুলে দিয়ে ভাবল, বাবা মনে হয় সব ধরে ফেলেছেন। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। সে তার বাবাকে বলল, এই ছেলেটা কে বাবা? তার বাবা হাসি মুখে জবাব দিল, তোর চাচাজানের পরিচিত, কালকে বাসায় এসেছিল। আজকে দেখলাম নিচে দাঁড়িয়ে রয়েছে, মনে হয় তোর চাচাজানকে খুঁজছে, তাই আমি নিয়ে আসলাম ভিতরে। মেহমানের সেবা যত্ন করার দিকে তো তোর চাচার কোনো খবর নেই। তুই ছেলেটার জন্য একটু চা নাস্তার ব্যবস্থা কর। নাবিলার বাবা রফিক সাহেব ছেলেটিকে চেয়ারে বসিয়ে জিজ্ঞেস করলেন, নাম কি তোমার? আমার নাম ইফাত।
পড়ালেখা কি শেষ? জি, এখন চাকরির জন্য চেষ্টা করছি। বাবা মা কি করেন? বাবা স্কুলের শিক্ষক ছিলেন। 2 বছর হয়েছে উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর মা বাসাতেই থাকেন। ও, শফিকের সাথে তোমার কিভাবে পরিচয়? নাবিলার বাবার মুখে এই কথা শোনার পর ইফাত হালকা কাশি শুরু করলো। কাশির শব্দের সাথে সাথে রফিক সাহেবের ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে তিনি বললেন, ঠিক আছে, তুমি শফিকের সাথে দেখা করে আসো। আমার একটা জরুরি ফোন এসেছে, পরে তোমার সাথে কথা বলবো। ইফাত সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এই মুহূর্তে ওনার ফোন বেজে না উঠলে সে কি বলতো এখনও মাথায় আসে না। এরপর সে শফিক সাহেবের রুমে প্রবেশ করে দেখল তিনি মুখে বরফ লাগিয়ে বসে আছেন। মফিজ মনমরা হয়ে পাশে বসে রয়েছে। কি হয়েছে চাচা আপনার? মুখে বরফ কেন? শফিক সাহেব কোনো কথা বলছেন না। মফিজ পাশ থেকে জবাব দিল, ছোট চাচাই এখন কথা কইতে পারত না। ওনার জিব্বা পুইরা গেছে। জিব্বা কিভাবে পড়ল? আমারে কইছিল ঠান্ডা চা দিতে, আমি ভুল করে গরম চা দিয়ে দিছি। চাচাই ঠান্ডা চা মনে করেই মুখে দিছিল, আর এই লাগাই এখন বরফ থেরাপি চলতেছে। শফিক সাহেব তার মুখ থেকে বরফের কণা সরিয়ে বললেন, দাঁড়িয়ে কেন? চেয়ারে বসো। আপনার কষ্ট হলে কথা বলার দরকার নেই। না, আমার কষ্ট হচ্ছে না। এর আগেও 5-6 বার এমন ঘটনা ঘটেছিল আমার সাথে। মফিজ গর্দবটাকে কতবার যে বলি আমার জন্য ঠান্ডা চা নিয়ে আসতে, কিন্তু সে মাসে 2-3 বার ভুল করবে। এখন ভাবছি মফিজের এই ভুলের সমাধান কিভাবে সায়েন্টিফিক উপায়ে করা যায়। ইফাত একটু চুপ থাকার পর শফিক সাহেবকে বললেন, একটা কথা জানতে খুব ইচ্ছে করছি চাচা। কি কথা? আপনার বয়স তো মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আপনার বউ কিংবা ছেলে মেয়ে কোনোটাই দেখছি না। আপনি কি বিবাহ করেনি? করেছিলাম, আজ থেকে প্রায় 15 বছর আগে। 2 বছর সংসার করেছিলাম। এরপর আমাকে ছেড়ে দিয়ে সে অন্য জায়গায় আবার বিয়ে করেছে। উনি চলে গেলেন কেন? আমার বিরুদ্ধে তার অনেক অভিযোগ ছিল। তখন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ছিলাম। সারাদিন বাইরে কাটাতে হতো। বাইরে থেকে আসার পর সংসারে সময় দিতে পারতাম না। তখনও বই পড়ার প্রচুর নেশা ছিল। সারা রাত জেগে বই পড়তাম। ছুটির দিন তো সারাদিনই বই পড়তাম। যার সাথে বিবাহ হয়েছিল সে ছিল খুব রাগী, অল্পতেই রেগে যেত। আমার এসব কর্মকাণ্ড সে মেনে নিতে পারত না, তাই শেষমেশ এই সম্পর্ক ভেঙে চলে যেতে বাধ্য হয়। আপনাকে দেখে কিন্তু এসব কিছু বোঝাই যায় না। এত কিছুর পরেও আপনাকে দেখলে মনে হয় আপনার মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর একটিও নেই। আমি তো সত্যি খুব সুখী। জীবনে তেমন কোনো চাওয়া পাওয়া নেই। একটা চাকরি ছিল, সেটাও ছেড়ে চলে এসেছি। এসব কথা বাদ দাও, তোমার কথা বলো। আমার তেমন কথাই নেই। আপনার ভাতিজিকে যে আমি পছন্দ করি, এতে কি আপনার কোনো আপত্তি আছে? খুব জানতে ইচ্ছে করছে। না, এটা সম্পূর্ণ তার সিদ্ধান্ত। আপনার ভাতিজিকে দেখে তো মনে হয় সে আমাকে একদমই পছন্দ করে না। তোমার ধারণা সম্পূর্ণ ভুল। বিজ্ঞানী নিউটনের গতিবিদ্যার তৃতীয় সূত্রটি মনে আছে তোমার? জি, মনে আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। সব সম্পর্কের ক্ষেত্রেও এই উক্তিটি যথার্থ। তুমি যদি কাউকে সত্যিকারের ভালোবাসো, তাহলে সেখান থেকে তুমি একটা প্রতিক্রিয়া পাবে। তবে সেই প্রতিক্রিয়া সমান নাও হতে পারে, কিন্তু বিন্দুমাত্র হলেও পাবে। যদি প্রতিক্রিয়া না পাও, তাহলে বুঝে নিবে তোমার সেই ভালোবাসা সত্যিকারের ভালোবাসা ছিল না। মফিজ ইফাদের দিকে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কইছিলাম না আপনি রে, ছোট চাচাই মহাজ্ঞানী। খালি বিজ্ঞানের কথাবার্তা। বিজ্ঞান না বুঝলেও চাচার কথা শুনেই শান্তি পাওয়া যায়। তাদের কথাবার্তার মধ্যে নাবিলার মা এসে বলল, মফিজ, বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যেত। ঘরে সব তরকারি শেষ। শরীরটা ভালো লাগতেছে না চাচি, এখন বাইরে যাইতাম না। কাজের কথা বললেই কি শরীর খারাপ হয়ে যায় তোর? আল্লাহর কসম, এই চোখ ছুঁয়ে কইতাছি আমার শরীর খারাপ। মিশা কথা কইলে আমি আর চোখে দেখতাম না। বাজার করার কথা বলে প্রতিদিনই চলো না। ইফাত বলল, আন্টি, আমাকে বাজারের ব্যাগটা দিন। কী কী লাগবে আমাকে বলুন, সামনের বাজার থেকে আমি নিয়ে আসি। তুমি যাবে কেন? তুমি হচ্ছে বাড়ির মেহমান। শফিক সাহেব বললেন, ভাবি, আপনি এখন যান। বিষয়টা আমি দেখছি কিভাবে সমাধান করতে পারি। আপনি শুধু আমাকে বাজারের লিস্টটা দিয়ে যান। কিছুক্ষণ পর নাবিলার মা ব্যাগ আর একটা ছোট কাগজে করে লিস্ট দিয়ে বলল, এই নাও, এখানে সব কিছু লিখে দিয়েছি, আর 1000 টাকা দিয়ে দিয়েছি। বাজারের লিস্ট হাতে নিয়ে শফিক সাহেব বললেন, মফিজ, ব্যাগ নিয়ে বাজারে যা। আচ্ছা। খালি আপনার মন রক্ষা করার লাগাই যাইতেছি ছোট চাচা। ইফাত বলল, মফিজের সাথে কি আমিও যেতে পারি চাচা? যেতে চাইলে যাও। বাসা থেকে যাওয়ার সময় ইফাদের সাথে নাবিলার দেখা হলো। ইফাত সাহস করে নাবিলাকে বলল, তোমার কি কিছু লাগবে? নাবিলা কিছু না বলেই সামনে থেকে সরে গেল। মফিজ লিস্ট অনুসারে বাজার করা শুরু করলো। এদিকে ইফাত মফিজকে বাজার করতে বলে শপিং মলে ঢুকলো নাবিলার জন্য কিছু গিফট কিনতে। গিফট কিনে শপিং ব্যাগে মুড়িয়ে তা মফিজের হাতে দিয়ে বলল,
এই ব্যাগটা নাবিলার হাতে দিবে, কেউ যাতে টের না পায়। সাথে 500 টাকার একটা নোট দিয়ে বলল, এই নাও তোমার বকশিস। মফিজ ইফাতের হাত থেকে টান মেরে 500 টাকার নোটটি নিয়ে বলল, এর তো কোনো প্রয়োজন আসিল না, তবে চিন্তা করেন না যে একটা কাকপক্ষীও টের পাইত না। ঠিক আছে, খুব সাবধানে দিও। বাসায় গিয়ে মফিজ প্রথমে নাবিলার রুমে ঢুকে বলল, কি করি নাফা? কিছু করি না মফিজ ভাই, আপনার এই শপিং ব্যাগটা দিতে কইছে ইফাত ভাইজান। ব্যাগের ভিতরে কি আছে জানি না, ওজন দেখা মনে হইতেছে দামি কিছু আছে ভেতরে। উনি অতি উচ্চ বংশীয় লোক, ওনার দিল অনেক বড়। আমারে দিয়াগুলো কাকপক্ষীও যাতে টের না পায় 500 হ্যাঁ জোর করে দিতে চাইছিল, আমি নিছি না। আমরার বংশে কেউ ঘুষ খায় না, আমার দাদারে সবাই এক নামেই চিনত। ব্যাগটা রেখে তুমি যাও তো এখান থেকে মফিজ ভাই। চাচা চাচি যদি জিজ্ঞেস করে ব্যাগে কি আসিল, তখন কি কয়াম? নাবিলা তার বালিশের নিচ থেকে 100 টাকার একটা নোট দিয়ে বলল, বলবে আমি পাঠিয়েছিলাম তোমাকে। মফিজ 100 টাকা হাতে নিয়ে বলল, কেউ কিছু জিগালে কয়াম, আমি তো কিছুই জানি না। কিছুক্ষণ পর নাবিলা তার চাচাজানের রুমে ঢুকে দেখল তার চাচাজান আর মফিজ দুজনে একসাথে বসে দাবা খেলছে। চাচাজান, মফিজ ভাই কি তোমাকে কিছু বলেছে? কোন বিষয়ে? ওই ছেলেটার বিষয়ে। না, আজকে আবার কি করেছে? ওই ছেলেটা মফিজ ভাইয়ের সাথে বাজারের কথা বলে শাড়ি চুড়ি লিপস্টিক সহ আরও অনেক কিছু কিনে এনেছে। আমাকে বলছিস কেন? এগুলো কি আমার জন্য এনেছে? খেয়াল করেছ ছেলেটার সাহস দিন দিন বেড়েই চলেছে। ছেলেটার সাহস বাড়ানো খুব দরকার। একই জাতীয় দুজন মানুষের মধ্যে সম্পর্ক তৈরি হলে সেই সম্পর্ক বেশি দূর যেতে পারে না। কি বলছো এগুলো? ঠিকই বলছি, তুইও বোকা, ওই ছেলেটাও বোকা। আমাকে আগে বল, চৌম্বকের কয়টা মেরু থাকে? 2টা, উত্তর আর দক্ষিণ। কিন্তু 2টা একই জাতীয় কখনো আকর্ষণ করে না। যতই কাছে আনবি ততই তারা নিজ দায়িত্বে দূরে সরে যাবে। আবার ভিন্ন জাতীয় 2টা কিন্তু ঠিকই আকর্ষণ করে। চাচাজানের কথা শেষ না হতেই মফিজ হাততালি দিয়ে বলল, একেবারে উচিত কথা কইছন ছোট চাচা। তুই কি কিছু বুঝেছিস? জি না। তই শুই না মজা পাইছি। নাবিলা তার চাচাজানকে বলল, তুমি কি আমাকে বোকা মনে করো? অবশ্যই মনে করি। বোকা না হলে কি তুই এই গোপনীয় কথাটা তোর চাচাজানকে বলতে আসতি? নাবিলা কোনো কথা না বলে রুম থেকে চলে গেল। পরদিন সকালে সবাইকে অবাক করে দিয়ে নাবিলা নতুন শাড়ি পরেছে। তার মা নাবিলার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তুই এই শাড়ি কোথায় পেলি? মা, এটা একজন উপহার দিয়েছে, নাম বলা যাবে না। আগে বলো আমাকে কেমন লাগছে? শাড়ি পরা হয়নি, আমার কাছে আয় পরিয়ে দিই। প্রথমবার পরেছি তো, তাই ঠিক মতো হয়নি। তবে তোমাকে পরিয়ে দিতে হবে না, শখের বশে পড়েছি। এরপর নাবিলা তার চাচার রুমে প্রবেশ করে মফিজকে বলল, মফিজ ভাই দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে। মফিজ মুখ ভরা খুশি নিয়ে বলল, মনে হইতাছে আকাশ থেকে বোম্বের নায়িকা আমরার ঘরে ঢুকে পড়ছে। চাচাজান, তুমি বলো তো আমাকে কেমন লাগছে? তার চাচাজান হাত থেকে বই সরিয়ে নাবিলার দিকে তাকিয়ে বলল, ছেলেটার চয়েস দুর্দান্ত। আমাকে কেমন দেখাচ্ছে সেটা বলো। তোকে দেখে মনে হচ্ছে হ্যালের ধূমকেতু দেখছি। পৃথিবীর আকাশে 75 থেকে 76 বছর পর পর এটি একবার করে দেখা যায়। খুব ভাগ্যবান লোকেরাই এটি জীবনে একবার দেখার সুযোগ পায়। এটা কি বলে চাচাজান? আমি তো শুনেছি এই ধূমকেতু দেখতে অনেকটা ঝাড়ুর মতো। আমি তো দুর্লভ বস্তু বোঝাতে এই উপমা দিলাম। শাড়ি ঠিকমতো পরতে না পারার কারণে সৌন্দর্য আরও বেড়ে গেছে। বিকেলে হঠাৎ করে বহু বছর পর শফিক সাহেবের বউ বাড়িতে এসে উপস্থিত হলেন। বাড়িতে আসার কারণ এখনও অজানা। নাবিলা তার প্রাক্তন চাচিকে জিজ্ঞেস করল, এতদিন পর আপনি কি মনে করে আসলেন? তার চাচি নাবিলার দিকে তাকিয়ে বলল, তুমি অনেক বড় হয়ে গেছো নাবিলা। সেই পিচি থাকা অবস্থায় তোমাকে দেখেছিলাম। তোমাকে নিয়ে আমি কত ঘুরেছি। তোমার কি ছোটবেলার কথা মনে আছে এখনও? নাবিলা কোনো জবাব দিল না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তার এখনও স্পষ্ট মনে পড়ে ছোট সময়ে চাচির সাথে কাটানো মুহূর্তগুলো, যখন বাসায় তার বাবা কিংবা চাচাজান কেউ থাকতেন না। তখন তার ছেলেবেলার খেলার সঙ্গী ছিল তারই চাচি। চাচি তাকে অনেক আদর করত। কিন্তু হঠাৎ একদিন ঘুম থেকে ওঠার পর সে তার চাচিকে আর কখনো দেখতে পায়নি। চাচাজানের কাছে গিয়ে অনেক কেঁদেছিল চাচিকে নিয়ে আসার জন্য, কিন্তু কেউ তার কথা রাখেনি। বড় হওয়ার পর আস্তে আস্তে সে সব কিছু জানতে পারে যে তার চাচি তাদেরকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় সংসার করছে। তখন থেকে তার চাচির প্রতি তার ঘৃণা জন্মাতে থাকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সে তার চাচিকে জবাব দিল, না, মনে নেই। ছোটবেলার কোনো স্মৃতি আমার চোখে ভাসে না। বাসার সবাই কেমন আছে? সবাই খুব ভালো আছেন। আপনি কেন এসেছেন সেটা জানতে পারি? কালকে আমি দেশ থেকে চলে যাচ্ছি, আর কখনো হয়তো এদেশে আসা হবে না। তাই সবার সাথে দেখা করতে আসলাম। দেশ থেকে চলে যাচ্ছেন কেন? আমার স্বামীর চাকরি এখন জার্মানিতে, তাই এখন সপরিবারে সেখানেই চলে যাচ্ছি।
ও, এখন দেখাতে এসেছেন যে আপনি নতুন জীবনে অনেক সুখী। আপনার স্বামী এখন অনেক টাকা পয়সার মালিক। আমার চাচা যেন খুব সুখে দিন কাটাচ্ছে। তিনি আগের মতোই হাসি খুশি আছেন। আমি কিছুই দেখাতে আসিনি। আমি শুধু এক নজর তোমাদের দেখে বিদায় নিতে এসেছি। আমাকে তো দেখেছেন। আর চাচা যান এখন ঘুমাচ্ছেন। ওনার সাথে দেখা করা সম্ভব না। আর কেউ আপনার সাথে দেখা করবেন না। আপনি এখন চলে যেতে পারেন। তাদের তর্কাতর্কি শুনে নাবিলার বাবা এসে বললেন, কি হয়েছে নাবিলা, এত চিৎকার করছিস কেন? নাবিলা তার বাবাকে বলল, এই খারাপ মহিলাটাকে এখান থেকে চলে যেতে বলো বাবা। ওনার চেহারা দেখতে আমার লজ্জা করছে। নাবিলার বাবা এই কথা শোনার পর নাবিলার গালে একটা চর বসিয়ে বলল, গুরুজনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা এখনও শিখে দিতে হবে। নাবিলার চাচি রফিক সাহেবকে বাধা দিয়ে বললেন, আপনি ওর গায়ে হাত তুলছেন কেন ভাইজান? আমি এসেই মনে হচ্ছে বাড়ির পরিবেশটা নষ্ট করে ফেললাম। আমি বিদায় নিতে এসেছিলাম, চলে যাচ্ছি এখন। ভালো থাকবেন। আর কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন। আর কোনো কথা না বলে নাবিলার চাচি বাসা থেকে চলে গেলেন। এদিকে নাবিলাও তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। এদিকে শফিক সাহেব ঘুম থেকে উঠে মফিজকে চা দিতে বলেছেন। 5 মিনিট হয়ে গেল, কিন্তু এখনও মফিজের চা নিয়ে আসার কোনো খবর নেই। আরও কিছু সময় পর মফিজ ধীর পায়ে তার চাচার রুমে ঢুকে বলল, এই লন আপনার চা। শফিক সাহেব মফিজের দিকে তাকিয়ে বলল, মুখ এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? বাড়ির কারো মন ভালো না আজকে। কেন, কি হয়েছে? বলা যাইতো না, নিষেধ আছে। নিষেধাজ্ঞা থাকলে বলার দরকার নেই। জীবনে কোনো ঘটনায় তো অজানা রয়ে গেল, না হয় এই কারণটাও অজানাই থেকে যাবে। জ্ঞানের কথা শুনবার মন চাইতেছে না চাচা, মনটা ভালো না। নাবিলা আফারে বড় চাচাই ইচ্ছা মতো মারছে। একটু আগে দেখলাম আবার রুমে যায় কান্তাছে। ভাইজান যেহেতু মেরেছে নিশ্চয়ই কোনো অপরাধ করেছে। ওনার কাছে তো ছোট অপরাধেও কোনো ক্ষমা নেই। ছোট সময়ে অল্প অল্প ভুলের জন্য ভাইজান তার সমস্ত শক্তি দিয়ে আমার গালে চর বসিয়ে দিতেন। তখন ভাবতাম ওপরওয়ালা বোধ হয় ভাইজানকে চর মারার বিশেষ কোনো ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তা না হলে একটা মানুষ এত সুন্দর করে চর দেয় কীভাবে? ঠিকই কইসুন চাচা, বড় চাচার চর খাইলে মনে হয় আর একটা গাল ওনার হাতের সামনে বাড়ায় দেয়। কিন্তু নাবিলাকে চর দেওয়ার কারণ কি? কিন্তু নাবিলাকে চর দেওয়ার কারণ কি বলা যাইতো না চাচা, নিষেধ আছে। শুনলে আপনার মন খারাপ হয়ে যাইব। ঠিক আছে, তাহলে আর বলতে হবে না তোকে। জানিস মফিজ, আজকে রাতে অদ্ভুত 2টা স্বপ্ন দেখেছি। এক রাইতে 2 খোয়াব। বড়ই আশ্চর্যের কথা। কি খোয়াব দেখেছেন চাচা? প্রথম স্বপ্নে দেখলাম আমি একটা সমুদ্রের ভিতর বসে রয়েছি। পানির নিচ থেকে অদ্ভুত এক আলো বেরিয়ে আসে। সে আলোয় বসে বসে আমি বই পড়ছি। আশেপাশে কি আমি আসিলাম? না, শুধু আমি, আশেপাশে কেউ নেই। আরেকটা খোয়াবে কি দেখছুন? আরেকটা স্বপ্নে দেখলাম গভীর রাতে আমি একটা ভয়ঙ্কর জঙ্গলে বসে রয়েছি। অনেক বড় বড় গাছ আর পশু পাখি আমার চারপাশে ঘুরঘুর করছে। গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো আসে। আমি সেই আলোতে বসে বসে বই পড়ছি। 2টা খোয়াবই ফার্স্ট ক্লাস। খুব জ্ঞানী লোকেরাই এসব খোয়াব দেখে। আমি হইলাম মূর্খ মানুষ। খোয়াব দেখলেও সকালে ঘুম থাকা ওঠার পরে সব ভুলে যায়। আমি চিন্তা করছি মফিজ, স্বপ্ন 2টাকে বাস্তবে রূপদান করলে কেমন হয়? খুবই চমৎকার হইব। তয় এইটা বোধ হয় খোয়াবই থাইকা যাব। এমন কেন মনে হয়েছে তোর? ইচ্ছা থাকলে তো কত কিছুই হয়। পৃথিবী ছাড়িয়ে মানুষ এখন চাঁদে পা দিয়ে ফেলেছে, মঙ্গল গ্রহে থাকার চিন্তা ভাবনা করছে। আর আমি পৃথিবীর ভিতর থেকে আমার স্বপ্ন পূরণ করতে পারবো না? তাহলে পারবেন চাচা, আমিও যাইয়াম আপনার লগে। এক কাজ করলেই তো হয়। আমাদের বাসার নিচে যে বাগানটা আছে সেখানে গভীর রাতে বই নিয়ে বসে পড়লেই তো হয়। ওপর থেকে চাঁদের আলো আসবে, সেই আলোতে বসে বসে আমি পড়ব। তাহলে কি চাচা আজকে ব্যবস্থা করতাম? কর, আজ রাত থেকে শুরু করে দে। শিমুল গাছের নিচটা খুব সুন্দর করে পরিষ্কার করবি। পাশে কয়েকটা কুকুর বিড়াল থাকলে আরও ভালো হতো। চাচা, আমি দেখতেছি। মফিজ শিমুল গাছের নিচে গেল পরিষ্কার করার জন্য। আর এদিকে নাবিলা বিষণ্ণ মন নিয়ে তার চাচার রুমে প্রবেশ করলো। তার চাচা নাবিলাকে দেখে বলল, শুনলাম তুই নাকি আজকে কেঁদেছিস। নাবিলা কোনো কথা না বলে মাথা নাড়িয়ে হ্যাঁসূচক সম্মতি দিল। তাহলে আমাকে বলতি, আমি তোর কান্না দেখতাম। কতদিন ধরে কারো চোখের জল দেখা হয় না, বাসার কেউ কাঁদে না। এবার নাবিলা বলল, কান্না দেখেই তুমি কি করবে? অন্যের কান্না দেখলে নিজের কষ্টগুলো ভুলে থাকা যায়। তোমার আবার কিসের কষ্ট? কষ্ট নেই মানে? মানুষের জন্মেছে আর কষ্ট থাকবে না? কান্না করতে হয় চুপি চুপি, আর হাসতে হয় সবাইকে দেখিয়ে, ঠিক আছে? এরপর কখনো তোমার মন খারাপ হলে আমাকে বলো, আমি এসে তোমার পাশে বসে কেঁদে যাব। আজকে রাতে চাঁদের আলোয় বই পড়ব।
বলতে পারিস জ্যোৎস্না বিলাস করব। তুই চাইলে আমার সঙ্গ দিতে পারিস। মন খুব খারাপ থাকলে ভালো হয়ে যাবে। আমি যাব না, তোমরা যাও। সন্ধ্যা হয়ে গেছে। জ্যোৎস্না বিলাসের সকল প্রস্তুতি সম্পন্ন। এর মধ্যে মফিজ কাঁদো কাঁদো গলায় তার চাচাকে বলল, চাচা, একটা শোক সংবাদ। কথাটা কইতে খুবই কষ্ট লাগতেছে, কলজাটা ফাইটা যাইতেছে। এত তালবাহারা না করে সরাসরি বল কি হয়েছে। আজকে তো অমাবস্যা, জ্যোৎস্না বিলাস কেমনে হইব? বাইরে ঘুটঘুটে অন্ধকার। বলিস কি, এই বিষয়টা আগে মাথায় আসলো না। তবে ভেঙে পড়লে চলবে না, উপায় একটা বের করতে হবে। এক কাজ করলে কেমন হয়, শিমুল গাছের শেষ ডালে একটা ফুটবল আকৃতির লাইট ঝুলিয়ে দে। এত উপর থেকে আলো আসলে মনে হবে চাঁদের আলো উপভোগ করছি। তবে আলোটা অবশ্যই আবছা সাদা হতে হবে। ভালোই হইব চাচা। তাহলে তো ওই রহিমের দোকান থেকে একটা ফুটবল আকৃতির বাল্ব কিনে নিয়ে আয়। আমি নিচে বইপত্র নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর মফিজ বেশ বড়সড় একটা বাল্ব কিনে নিয়ে হাজির হলো। শফিক সাহেব বাল্বটা হাতে নিয়ে মফিজকে বলল, তুই এবার বাল্বটা নিয়ে শিমুল গাছে উঠে পড়। আমি পারতাম না চাচা, সন্ধ্যার পরে আমরার বংশে গাছে ওঠা নিষেধ। বাপমা যখন আসিল তখন সন্ধ্যার পরে গাছে ওঠার লাগা অনেক মার খাইছি। ওনারা জীবিত থাকতে শুনিসনি, তাহলে এখন তো আপত্তি কিসের? এখন উঠলে ওনারা আত্মারা কষ্ট পাইব। তাদের তর্কাতর্কি শুনে ইফাত রাস্তা থেকে বলল, কি হয়েছে চাচা আপনাদের? শফিক সাহেব ইফাতকে দেখে বললেন, তুমি কোথা থেকে উদয় হলে? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনাদের কথাবার্তা শুনে থেমে গেলাম। তোমার কি বিশেষ কোনো কাজ আছে? জি না। গাছে উঠতে পারো? ছোট সময় তো অনেক উঠেছি, এখন ওঠা হয় না। তাহলে এক কাজ করো, এই বাল্বটা শিমুল গাছের মগডালে ঝুলিয়ে দাও। ভেতরে ব্যাটারি আছে, শুধু সুইচ দিলে হবে। এই অন্ধকারে গাছে কিভাবে উঠব? তুমি উঠতে থাকো, আমি মোবাইল দিয়ে আলো দিচ্ছি। বাসার ওপর থেকে নাবিলা তার চাচাজানকে বলছে, চাচাজান, কি করছো তোমরা? কৃত্রিমভাবে জ্যোৎস্না বিলাস করার চেষ্টা চালাচ্ছি। এদিকে ইফাত অর্ধেক গাছে উঠে নাবিলার দিকে তাকিয়ে রয়েছে। শফিক সাহেব ধমক দিয়ে ইফাতকে বললেন, তুমি থেমে গেলে কেন? উঠতেছি চাচা। শেষমেশ অনেক কষ্ট করে শিমুল গাছের মগডালে বাল্ব সেট করা হলো। আলো নিচ পর্যন্ত খুব ভালোভাবেই আসে। গাছে ঠিকমতো উঠতে পারলেও কোনোভাবে নামার সাহস পাচ্ছে না ইফাত। সে উপর থেকে বলছে, চাচা, কিছুতেই তো পা নিচে ফেলতে পারছি না, কেমন যেন ভয় ভয় করছে। ইফাতের কথা শুনে মফিজ বলল, এর লাগায় আমি উঠছি না। সন্ধ্যার সময় গাছে জিনভূতিরা ভরা থাকে। মফিজ, এগুলো কি বলছো? চাচা, আমার তো হাত পা কাঁপছে। তাদের এই কাণ্ড দেখে নাবিলা বাসার বারান্দা থেকে খিলখিল করে হাসছে। ইফাত গাছ থেকে কাঁপতে কাঁপতে বলল, চাচা, আপনার ভাতিজিকে হাসি থামাতে বলুন। সে এভাবে হাসলে আমি কিন্তু গাছ থেকে পড়ে যাব। আশ্চর্য, তার হাসির সাথে তোমার গাছ থেকে পড়ে যাওয়ার কি সম্পর্ক? বুঝতে পারছি না। শফিক সাহেব নাবিলাকে ধমক দিয়ে বললেন, হাসি বন্ধ কর। সন্ধ্যার হাসি ভালো না। চেষ্টা করছি ভাইজান, কিন্তু থামছে না। তুমি ঠিকই বলেছিলে চাচা, অন্যের কষ্ট দেখলে নিজের দুঃখ ঠিকই ভুলে থাকা যায়। শফিক সাহেব শিমুল গাছের নিচে বই হাতে নিয়ে বললেন, ইফাত, তুমি বরং আজকের রাতটা গাছেই কাটিয়ে দাও। সকালে আমি তোমার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করব। ইফাত শিমুল গাছের ডালে বসে রয়েছে। শফিক সাহেব নিচে বসে বই পড়ছেন। এদিকে নাবিলা হাসতে হাসতে তার বাবা রুমে উপস্থিত হলো। বাবাকে গিয়ে বলল, বাবা, জানো নিচে কি হচ্ছে? না, জানি না। কি হয়েছে নিচে? চাচাজান নিচে জ্যোৎস্না বিলাস করতে বের হয়েছিলেন। সকল প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন, কিন্তু পরে জানতে পারেন আজকে অমাবস্যা। তার বাবা এই কথা শুনে নাবিলাকে বলল, তোর চাচাজান সবসময় পাগলের মতো কাজকর্ম করে। তার কর্মকাণ্ড দেখে হাসির কিছুই নেই। আমি তো এই কারণে হাসছি না, আমি হাসছি অন্য কারণে। অন্য কী কারণ? কৃত্রিম চাঁদের আলোর ব্যবস্থা করার জন্য চাচাজান একটা ছেলেকে গাছে উঠিয়েছিলেন একটা বড়সড় বাল্ব নিয়ে। ছেলেটি ঠিকমতো উঠতে পারলেও এখন কিছুতেই নামতে পারছে না। চাচাজান কি সমাধান দিয়েছে শুনবে? বল শুনি। নাবিলা হাসির মাত্রা বাড়িয়ে বলল, চাচাজান ছেলেটিকে বলেছে আজকে রাতটা গাছের উপরে কাটিয়ে দিতে। তিনি সকালে নামানোর ব্যবস্থা করবেন। এটা কোন ধরনের কথাবার্তা? একটা ছেলে গাছের মগডালে ঝুলে থেকে রাত কাটিয়ে দিবে, আর তুই এসব কথা আমাকে হাসতে হাসতে বলছিস? হাসি তো থামছে না বাবা। গাছটা দুই শিমুল গাছ না হয়ে কোনো ফলের গাছ হতো, তাহলে ভালো হতো। ছেলেটা ফল খেয়ে রাতটা কাটিয়ে দিতে পারত। এখন তো কিছুই খেতে পারবে না, যা ইচ্ছা তাই করুক। গাছ থেকে নামতে পারে না, উঠতে গেল কেন? তুমি এমন বিরক্ত বোধ করছো কেন? চাচাজান বলেছেন অন্যের দুঃখ কষ্ট দেখে নিজের কষ্ট ভুলে থাকা যায়। কথাটা কিন্তু উনি খুব সুন্দর বলেছেন, আমি এর প্রমাণ পাচ্ছি। রফিক সাহেব তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, অন্যের কষ্ট দেখে হাসতে নেই মা, ওপরওয়ালা এতে খুব রাগ করেন। তোর চাচাজান নিজেকে খুব জ্ঞানী মনে করে, কিন্তু যারা নিজেকে নিজেদেরকে জ্ঞানী মনে করেন
তারাই পৃথিবীর শ্রেষ্ঠ বোকা। তোর চাচাজান হচ্ছেন সেই কাতারের প্রথম শ্রেণীর একজন নিয়মিত বাসিন্দা, তার কোনো উত্থান পতন নেই। কিন্তু বাবা, চাচাজান কথাগুলো খুব সুন্দর বলেন, সব কিছুরই বিজ্ঞানসম্মত একটা সমাধান দেওয়ার চেষ্টা করেন। তার কথাগুলো শুনতে খুব ভালো লাগলেও বাস্তব জীবনে এগুলোর কোনো প্রয়োগ নেই। তুই একটা কাজ শুরু করার আগে হাজারটা পরিকল্পনা করতে পারবি, কিন্তু তোর কাজের ফলাফল তো একটি পাবি। এ কারণে এত পরিকল্পনা না করে ঠান্ডা মাথায় সঠিক উপায়ে কাজ করলে ভালো ফলাফল আশা করা যায়। নাবিলা তার বাবার দিকে হাঁ করে তাকিয়ে বলল, আজকে তোমার কথাবার্তায় চাচাজানের ছোঁয়া আছে। জ্ঞানী লোকেরা সবসময় চুপচাপ থাকে, বেশি কথা বলে না। আর বোকা লোকেরা নিজেকে জ্ঞানী প্রমাণ করার জন্য অনেক জ্ঞানের কথাবার্তা বলে থাকে। বই পড়লে যদি জ্ঞানী হওয়া যেত, তাহলে তো পৃথিবীতে এত মূর্খ মানুষ থাকতো না। চারদিকে তাকিয়ে দেখো, জ্ঞানী লোকের চাইতে মূর্খ লোকের সংখ্যায় অনেক বেশি। বাবার কথা শুনে নাবিলা চুপ হয়ে গেল। এতদিন তার যেই চাচাজানকে জ্ঞানী বলে জানত, তাকে আজ বোকা ভাবতে খুব কষ্ট হচ্ছে। নাবিলার বাবা কিছুক্ষণ চুপ থাকার পর তার মেয়েকে বলল, আজকে যে তোর গালে চড় দিয়েছিলাম, সেই কারণে খুব মন খারাপ করেছিলি তাই না? নাবিলা মাথা নাড়িয়ে না সূচক জবাব দিল, আমি তোর রুমে চুপি চুপি উকি দিয়ে দেখেছি তুই কাঁদছিলি। তোমার চরের জন্য কাঁদিনি, চাচাজানের কথা ভেবে কেঁদেছিলাম। জীবনে ওনার কোনো চাওয়া পাওয়া নেই, যেগুলো তার অধিকার ছিল সেগুলো তিনি ধরে রাখতে পারেননি। তারপরেও কত সুখে দিন কাটাচ্ছে। তুই এখন বড় হয়েছিস, ছোট সময়ের অনেক কথাই তোর অজানা। তোর চাচি নিজে থেকে তোর চাচাজানকে ছেড়ে চলে যাননি। তোর চাচাজান জোর করে তোর চাচিকে অন্য জায়গায় বিয়ে করিয়েছিল। কিন্তু কেন? আমাকে কি সত্যিটা বলবে বাবা? বলছি, তবে মনোযোগ দিয়ে একটানা শুনতে হবে। তোর চাচাজান ছোট থেকে ক্লাসের সেরা ছাত্র ছিলেন। ভার্সিটিতে ওঠার পর তোর চাচির সাথে তার পরিচয় হয়। তোর চাচি তোর চাচাজানের জ্ঞানে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে গিয়েছিল। তোর চাচাজান প্রথম দিকে পাত্তা না দিলেও পরবর্তীতে ঠিকই সম্পর্কে জড়িয়ে যায়। একদিন তোর চাচাজান আমার কাছে এসে বলে সে তোর চাচিকে বিয়ে করবে। তখন বাবা মা কেউ বেঁচে নেই। তখন তাকে বলেছিলাম আগে পড়াশোনা শেষ করে একটা চাকরির ব্যবস্থা করতে, কিন্তু তোর চাচাজান কিছুতেই আমার কথা শোনেনি। সে বিয়ে করবেই। আমার সাথে তোর চাচার এই নিয়ে প্রতিদিনই খুব ঝগড়া হতো। একদিন তোর চাচা এত যন্ত্রণা সহ্য করতে না পেরে কম বয়সেই প্রথমবার স্ট্রোক করে বসে। তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ধমক দিয়ে বললে হয়তো সে মেনে নেবে, কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না। তাই আমি আর তোর ফুপু দুজনে তোর চাচিজানের পরিবারের সাথে কথা বলে বিয়ের কথাবার্তা পাকা করে আসি। তখন তোর চাচাকে শর্ত দিয়েছিলাম, বিয়ের পর পড়া শেষ করে চাকরি করতে হবে। সেও কথা মতো বিয়ের পর সিভিল ইঞ্জিনিয়ারিং চাকরি নিয়েছিল। খুব সুখে দিন যাচ্ছিল তাদের। কিন্তু বিয়ের 2 বছর হয়ে গেলেও তাদের ঘরে কোনো সন্তান আসেনি। পরে দুজনে অনেক ডাক্তার দেখিয়েছিল, কারণ জানার জন্য। সকল ডাক্তারগণ একই কথা বলেছিলেন যে তাদের এই সম্পর্কে কোনোদিন সন্তান আসবে না। কিন্তু তারা তখন সিদ্ধান্ত নেয় যে এভাবেই বাকি জীবনগুলো পার করে দিবে। তোর চাচি তখন তোর চাচাজানের সামনে নিজেকে ঠিক রাখলেও চুপি চুপি ঘরের কোণে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। একটা মেয়ে মা হতে না পারার কষ্ট শুধু সেই অনুভব করতে পারে। তোর চাচাজান একদিন আমার কাছে এসে বলল, তোর চাচিজানের সাথে সম্পর্ক রাখবে না। এভাবে সে নিজেকে অপরাধী ভেবে থাকতে পারবে না। তোর চাচিকে যেন অন্য জায়গায় বিয়ে করে দেই। কিন্তু তোর চাচিজানের এতেও আপত্তি ছিল। সে কিছুতেই এই সংসার ছেড়ে যাবে না। এসব কথা শুনে কখন যে নাবিলা হাসি থামিয়ে কাঁদতে শুরু করেছে নিজেও বুঝতে পারিনি। সে বলল, তারপর কি হলো বাবা? তোর চাচাজান তোর চাচিকে খুব ভালোবাসত। সে তোর চাচিজানের কষ্ট সহ্য করতে না পেরে আবার স্ট্রোক করে বসে। ডাক্তার তখন বলেছিল তাকে যেন আর প্রেশার না দেওয়া হয়। তখন আমি তোর চাচিকে বলেছিলাম তাকে অন্য জায়গায় বিয়ে করে নিতে। কষ্ট হলেও এত দুজনেরই ভালো হবে। এরপর তোর চাচিকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। কিন্তু তোর চাচাকে আমি, তোর মা, তোর ফুপু সবাই অনেক জোর করেছিলাম নতুন করে জীবন শুরু করার জন্য, কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। এরপর থেকে চাকরি ছেড়ে দিয়ে তোর চাচাজান সারাদিন বই নিয়ে বসে থাকে। এতে করে মনে হয় সে তার পুরনো স্মৃতিগুলো ভুলে থাকতে পারে। চাচাজানের ভেতরে এত কষ্ট ছিল, আর আমি কোনোদিন ওনার আচরণে তা বুঝতেই পারলাম না। এ কারণে হয়তো তিনি আমাকে বলেছিলেন কাঁদতে হয় চুপি চুপি। এখন মনে হচ্ছে উনি তার যতগুলো থিওরি দিয়েছিলেন সবকিছু ওনার জীবন থেকে নেওয়া। এত কষ্টের পরে তুমি চাচাজানের সাথে খারাপ ব্যবহার করো কেন বাবা? আমার খারাপ ব্যবহারে সে কষ্ট পায় না, বরং আমি যদি তার সাথে খারাপ ব্যবহার করা ছেড়ে দিই তাহলে সে আরও বেশি কষ্ট পাবে। তখন তার মনে হবে তার দুর্বলতার জন্য আমি তাকে কিছু বলি না। তুই এখানে বসে থাক, আমি তোর চাচাজানকে এখনই ধমক দিয়ে ছেলেটাকে গাছ থেকে নামানোর কথা বলছি। রফিক সাহেব বারান্দায় দাঁড়িয়ে দেখলেন শফিক আর মফিজ শিমুল গাছের নিচে বসে রয়েছে। শিমুল গাছের মগডালে একটা বড়সড় বাল্ব রয়েছে।
তার পাশেই ইফাত মগডালে বাদরের মতো ঝুলছে। রফিক সাহেব বারান্দা থেকে ধমক দিয়ে বললেন, এই তুমি এভাবে বাদরের মতো ঝুলছে কেন? গাছ থেকে নামতে পারো না? তাহলে উঠলে কেন? চাচা উঠতে বলেছিলেন। চাচা উঠতে বলেছে আর তুমি উঠে পড়লে? নিজের জীবনের কোনো মায়া নেই তোমার? ইফাত কোনো কথা বলছে না। রফিক সাহেব মফিজকে ধমক দিয়ে বললেন, এই ছেলেকে নামানোর ব্যবস্থা করো। আমি পারতাম না, আমার এই সময় গাছে ওঠা নিষেধ আছে। শফিক, 10 মিনিটের মধ্যে এই ছেলেকে গাছ থেকে নামানোর ব্যবস্থা কর। ইফাত হালকা প্রতিবাদ করে বলল, আমি বেশ ভালোই বোধ করছি আঙ্কেল। ঠিক আছে, বসে থাকো তাহলে গাছে। 10 মিনিট পর আমি গাছ কাটার ব্যবস্থা করছি, তখন এমনিতেই নেমে যাবে। রফিক সাহেবের কথা শুনে সবাই নড়েচড়ে বসলেন। 5 মিনিটের মধ্যেই ইফাতকে বিজ্ঞানসম্মত উপায়ে গাছ থেকে দড়ি বেঁধে নিচে নামানো হলো। নিচে নামার কিছুক্ষণ পর সে বাসা থেকে চলে গেল। শফিক সাহেব সারা রাত গাছের নিচে বই পড়ে কাটিয়ে দিলেন। মফিজ তার পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল। এদিকে নাবিলা সারা রাত তার চাচাজানের কথা ভেবে চোখের জল ফেলেছে, একটুও ঘুমাতে পারেনি। দুপুরে তার চাচাজান ঘুম থেকে উঠলে সে তার পাশে গিয়ে বসল। তোমাকে একটা কথা বলি চাচাজান। বলো। তোমাকে যদি বলা হয় একটু পরে তোমাকে মেরে ফেলা হবে আর তোমার একটি ইচ্ছে পূরণ করার সুযোগ দেওয়া হবে, তাহলে তুমি কি চাইবে? সত্যি করে উত্তর দিবে। আমি তখন চাইব আমাকে আরও কিছুদিন জীবন উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য। শুধু আমি না, আমার ধারণা পৃথিবীর সকল মানুষই মনে মনে এটাই চিন্তা করবে। শুধু ডিপ্রেশনের রোগীরা ছাড়া, ওরা তো বেঁচে থাকতে মৃত, জীবনেও সুখ পায় না। মৃত্যুর পর তো আরও কষ্ট, আরও জ্বালা যন্ত্রণা। যারা নিজে থেকে মৃত্যুর সিদ্ধান্ত নেয় তারাও কিন্তু শেষ নিঃশ্বাসের সময় চিন্তা করে, আর কয়টা দিন যদি উপভোগ করতে পারতাম। আর কিছুদিন পৃথিবীতে থেকে তুমি কি করবে? জীবনের যত শখ ছিল সব পূরণ করব। এই ধর, পৃথিবীতে যে 7টা আশ্চর্য আছে এর একটা আমার দেখা হয়ে ওঠেনি। ওপরওয়ালা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর আমি এগুলো না দেখেই পৃথিবী থেকে বিদায় নিব, তাকে কি করে হয়? আমার ইচ্ছা আছে 7টা আশ্চর্য নিজ চোখে দেখে আসব। তোমার মনের আশা পূর্ণ হোক চাচাজান। আচ্ছা চাচাজান, তুমি কি কখনো চাচিকে মিস করো? চাচাজান কিছুক্ষণ চুপ থাকার পর জবাব দিলেন, মনে পড়ে, তবে কষ্ট লাগে না। সে তার মতো আছে, আমি আমার মতো, সেও খুশি, আমিও। চাচিকে কি এখনো ভালোবাসো? ভালোবাসা খুব অদ্ভুত। একবার কাউকে ভালোবেসে ফেললে পরবর্তীতে তাকে 1000বার ঘৃণা করলেও ভুলে থাকা যায় না। পাহাড় সমান ঘৃণার চেয়েও বিন্দু পরিমাণ ভালোবাসার শক্তি অনেক বেশি। ওই বিন্দুমাত্র ভালোবাসা সকল অভিমান আর ঘৃণাকে পুড়িয়ে ছাই করে ফেলে। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ শুনে রফিক সাহেব দরজা খুলে দেখেন মিষ্টি হাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ইফাত। তাকে দেখেই মুখে একটা মিষ্টি দিয়ে বলল, আমার চাকরি হয়ে গেছে আঙ্কেল, দোয়া করবেন যেন জীবনে সফল হতে পারি, মনের ইচ্ছেগুলো যাতে পূরণ করতে পারি। মিষ্টি খেতে খেতে রফিক সাহেব বলেন, দোয়া করি জীবনে অনেক বড় হও, সকল স্বপ্ন পূরণ হোক। এরপর চাচা রুমে গিয়ে বলল, হাঁ করেন চাচা, একটা মিষ্টি খান। মিষ্টি খাবো মানে? চায়ে পর্যন্ত আমি চিনি খাই না, আর তুমি আমাকে আস্ত একটা মিষ্টি খেতে বলছো কোন সাহসে? আমার চাকরি হয়ে গেছে চাচা। বাহ, বেশ ভালো, কিন্তু আমি মিষ্টি খেতে পারবো না। মফিজ বলল, প্যাকেটটা আমার কাছে দেন ভাইজান। এক মিষ্টি খায়া মন পেট কোনোটাই ভরে না। প্যাকেট মফিজের হাতে দিয়ে ইফাত বলল, চাচা এখন তাহলে আপনার ভাতিজের সাথে আমার বিয়ের ব্যাপারে আলাপ করতে পারেন আঙ্কেলের সাথে। চাকরির সাথে বিয়ের কি সম্পর্ক? আমি কি তোমাকে আগে এমন কোনো শর্ত রেখেছিলাম যে চাকরি হলে নাবেলাকে তোমার হাতে তুলে দেব? না, তবে এখন তো আমার যোগ্যতা হয়েছে বিয়ে করার। তা ঠিক বলেছ। আমি ভাইজানের সাথে বিষয়টি নিয়ে কথা বলে দেখব। আমাদের 2 ভাইয়ের একটা মাত্র মেয়ে, ফট করে সিদ্ধান্ত নিয়ে নিলেই তো হবে না। শুক্রিয়া চাচা, খুব তাড়াতাড়ি জানাবেন। ইফাত বাসা থেকে চলে যাওয়ার পর শফিক সাহেব তার ভাইজানের রুমে গিয়ে বললেন, আপনার সাথে কিছু কথা বলতে আসলাম ভাইজান। বলো। নাবিলার বিয়ে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। সে তো এখন বড় হয়ে গেছে। বিয়ে নিয়ে তো আমিও ভাবছিলাম। আমি ভাবছিলাম ইফাত ছেলেটার সাথে বিয়ে দিলে কেমন হয়। বিয়ে কি ছেলে খেলা নাকি? তুই বলে দিলে আর হয়ে গেল? আগে তো খোঁজ খবর নিতে হবে। আমার কাছে ছেলেটাকে ভালোই মনে হচ্ছে। তারপরে আপনি খোঁজ খবর নিয়ে দেখুন। সবচেয়ে বড় কথা হচ্ছে ইফাত নাবিলাকে পছন্দ করে। আর নাবিলা, সেটা ঠিক জানি না। সে মনে হয় এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি ইফাদের সম্পর্কে সব কিছু জেনে নিতে পারেন। একবার ভালো লেগে গেলে পরে আপনার পছন্দ না হলে সেটা সে মেনে নিতে খুব কষ্ট পাবে। ঠিক আছে, আমি খোঁজ খবর নিচ্ছি। আপাকেও তাহলে খবর দিয়ে দিই। এত বড় সিদ্ধান্ত ওনাকে ছাড়া নেওয়া ঠিক হবে না। ঠিক আছে, যা ভালো মনে করেন তাই করুন। পরদিন সকালে গ্রাম থেকে নাবিলার ফুপু বাসায় এসে উপস্থিত হলেন। নাবিলার ফুপু আসার 2 দিন পর ওনাকে নিয়ে নাবিলার বাবা ইফাদের বাসায় গেলেন বিয়ের ব্যাপারে কথাবার্তা বলার জন্য।
সকালে গিয়ে কথাবার্তা বলে বিকালে আসলেন। পরদিন দুপুরবেলা বাসার সব মুরব্বীরা নাবিলার বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য বৈঠকে বসেছেন। নাবিলা ছাড়া বাসার সবাই বৈঠকে উপস্থিত। শফিক সাহেব বললেন, আপনারা যে দেখে আসলেন, কেমন মনে হলো? নাবিলার বাবা বললেন, আমার কাছে ভালোই লেগেছে। বাসায় শুধু ইফাতের মা আর ভাই থাকে। আশেপাশেও খোঁজখবর নিয়ে জেনেছি, কেউ খারাপ বলেনি। এখনও খোঁজখবর নিচ্ছি। আপা, আপনার কাছে কেমন মনে হয়েছে? নাবিলার ফুপু হচ্ছেন পরিবারের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী। তিনি গ্রামে থাকলেও ওনাকে ছাড়া তারা দুই ভাই কোনো সিদ্ধান্ত নেয় না। নাবিলার ফুপু জবাব দিলেন, ছেলেকে দেখে তো খারাপ বলার কোনো সুযোগ নাই। আচার ব্যবহারেও অত্যন্ত নম্রভদ্র। আমার কাছে ভালোই লাগছে। মফিজ পাশে বসা থেকে বলল, আমি তো আগেই কইছিলাম, ইফাত ভাইজান অত্যন্ত উচ্চবংশীয় একটা পোলা। ওনার দিলটা আকাশের লাহান লম্বা। নাবিলার আফার লগে খুব ভালোই মানাইব। নাবিলার ফুপু মুখে একটা পান নিয়ে তা চিবাতে চিবাতে বললেন, যদি আমাদের কোনো আপত্তি না থাকে, আবার তাদেরও নাবিলাকে পছন্দ হয়, তাহলে কয়েকদিনের মধ্যে তাদেরকে ছেলে নিয়ে আসতে বল। আমি বেশি দিন থাকতে পারতাম না। তোদের দুলাভাইয়ের শরীরটা ভালো না, যা করার তাড়াতাড়ি কর। নাবিলার বাবা বললেন, ইফাত তো আমাদের ফোন দিয়ে বলল সে তার মাকে নিয়ে কালকে আসতে যাচ্ছে। তারা সম্বন্ধ পাকা করে রাখতে চাচ্ছে। যদি পছন্দ হয় তাহলে একদম কাবিন করে চলে যাবে। তাহলে তো আরও ভালোই হলো। পরে অনুষ্ঠান কইরা বিয়ের কাজ শেষ করলেই হয়। তাদের কথাবার্তা শেষ হলে নাবিলা তার চাচাজানের রুমে গিয়ে বলল, চাচাজান, বিয়েতে তোমার মতামত কি? সবাই তো ভালোই বলছে। আমার কাছে ইফাত ছেলেটাকে ভালো মনে হয়েছে। খুবই সহজ সরল প্রকৃতির ছেলে। তাছাড়া তোকে সে মন থেকে অনেক পছন্দ করে। আমার মনে হচ্ছে বিয়েটা হলেই ভালোই হবে। তোর কি মতামত? তোমরা যেটা বলবে আমি সেটাই করব। মনের ভিতর কেমন যেন এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। হঠাৎ করে সব কিছু কেমন যেন পাল্টে যাচ্ছে। এমন লাগাটা স্বাভাবিক। এতদিন তুই ছিলে মেয়ে, আর কিছুদিন পর হবি মহিলা। একসময় এরকম একটা পরিবার হবে তোর। আমার মনে হচ্ছে আমার দ্বারা কিছুই পরিচালিত হবে না, সবই হবে। কোনো কিছু করার মন মানসিকতা থাকলে সবই সম্ভব। একসময় মনে হতে পারে ইফাত হয়তো তোকে আর আগের মতো ভালোবাসে না। সে একজন চাকরিজীবী, সবসময় তোকে সময় দিতে পারবে না। তাই তোকে নিজে থেকেই তার কাছ থেকে প্রত্যাশা কমিয়ে আনতে হবে। তাকে বিভিন্ন কাজে সাপোর্ট করবি, তাহলেই দেখবি সংসারে কোনো দুঃখ কষ্ট থাকবে না। পরের দিন কথা মতো ইফাত তার মাকে নিয়ে নাবিলাদের বাসায় আসলো। আজকে বাসায় এসে কোনো কথা বলছে না, মায়ের পাশে চুপচাপ বসে রয়েছে। এ বাসায় যে সে ঘন ঘন আসতো তার মাকে সেটা বলেনি, শুধু বলেছিল নাবিলাকে তার পছন্দ হয়েছে। এদিকে নাবিলার ফুপু নাবিলাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য নতুন শাড়ি নিয়ে নাবিলার কাছে গেলেন। কিন্তু নাবিলা নতুন শাড়ি কিছুতেই পরবে না। নাবিলা তার কাপড়ের তাক থেকে একটা শাড়ি দিয়ে বলল, এটা পরিয়ে দাও ফুপু। শাড়ি দেখে তার ফুপু বলল, বাহ, শাড়িটা তো খুব সুন্দর। তোর মায়ের শাড়ি নাকি এইটা? না, এটা একজন আমাকে উপহার দিয়েছিল। কিছুক্ষণ পর নাবিলাকে শাড়ি পরিয়ে হালকা সাজিয়ে তার ফুপু ছেলেপক্ষের কাছে নিয়ে গেলেন। সালাম দিয়ে নাবিলা রুমে প্রবেশ করল। নাবিলাকে দেখে ইফাত বুঝে ফেলেছে এই বিয়েতে নাবিলার মত আছে, তা না হলে তো আর তার দেওয়া শাড়ি পরে এখানে আসতো না। ইফাতের মা নাবিলাকে দেখে বললেন, দাঁড়িয়ে কেন আছো মা, বসো। নাবিলার ফুপু বললেন, এই আমাদের মেয়ে নাবিলা, এখনও লেখাপড়া শেষ হয়নি, কয়েক মাস বাকি আছে। আমার ভাইয়ের একমাত্র মেয়ে, খুবই শান্তশিষ্ট, সারাদিন ঘরের ভিতরেই থাকে। তার মা তাকে কখনো রান্নাঘরে যেতে দেয়নি, খুব আদরে মানুষ করেছে। তবে একটু দেখিয়ে দিলে সব করতে পারবে। এখন আপনাদের কিছু জিজ্ঞেস করে থাকলে করতে পারেন। ইফাতের মা হাসির ছলে বললেন, আপনি তো সব বলেই দিয়েছেন, আমরা আর কি জিজ্ঞেস করব। আমার দুই ছেলে, ইফাত হচ্ছে বড়, কিছুদিন হলো চাকরিতে জয়েন করেছে, আর ছোটটা সিফাত এখনও পড়ালেখা করছে। আমাদের আসলে শিক্ষিত একটা মেয়ে দরকার ছিল। নাবিলাকে আপনারা যেভাবে বড় করেছেন, আমিও ঠিক সেভাবে আমার মেয়ের মতো করে রাখব। আগে পড়ালেখা শেষ করবে, এরপর চাকরি করতে চাইলে করবে, আমার কোনো আপত্তি নেই। আমার মেয়ে থাকলে আমিও তাকে লেখাপড়া করিয়ে চাকরি করতে বলতাম। তারপরে যদি কিছু জিজ্ঞেস করার থাকার থাকে করতে পারেন। আপনার ছেলেকে আমাদের পছন্দ হয়েছে দেখে তো আপনাদের আসতে বলেছি। এখন আপনাদের পছন্দ হলেই সামনে আগানো যাবে। এদিকে মফিজ শফিক সাহেবের রুমে প্রবেশ করে বলল, চাচা, আপনি যাইতেন না? কোথায় যাব? নাবিলা আফারে দেখতে আসে। আর আপনার কোনো খবর নাই? জানি তো, আমি সেখানে গিয়ে কী করব? আমি আগেই বুঝে ফেলেছি বিয়েটা হয়েই যাবে। আমারও মনে হইতাছে সবাই খুশি মনে কথাবার্তা কইতাছে। ওদেরকে খাবার দাবার দিয়েছিস? খাওয়া দাওয়া শেষ। অহন নাবিলা আফার লগে আলাদা কথা কইতাছে ইফাত ভাইজান। আমি ভিতরে যাইয়া চা নাস্তা দিয়াইছি।
যায়া দেখি কেউ কারো লগে কথা কইতেছে না। দুজন দুই জায়গায় চুপচাপ বয়া রইছে। শফিক সাহেব একটু হেসে বললেন, তুই কিভাবে ওদের কথা বলবি? ওরা তো কথা বলছে মনে মনে। এই ধর, নাবিলা বলছে আমাকে কেমন লাগছে। ইফাদের মন তখন এর জবাব দিছে, বড়ই তাজ্জব ব্যাপার। তুই বিয়ে করলে তুইও মনে মনে কথা বলতে পারবি। বিয়া হয়েছে শরমের ব্যাপার। এর লাইগায় করবার মন চায় না। বিকালের দিকে ইফাত তার মার বাসা থেকে চলে গেলেন। তারা যাওয়ার পর বাসায় একটা বিয়ে বিয়ে আমেজ চলে এসেছে। আগামী শুক্রবার বিবাহের দিন ধার্য করা হয়েছে। আপাতত তারা আংটি পরিয়ে চলে গেছে। বাসার সবাই যে যার কাছে লেগে পড়েছেন। কেনাকাটার দায়িত্ব দেওয়া হয়েছে শফিক সাহেবকে, আর বাজারের দায়িত্ব দেওয়া হয়েছে মফিজকে। কিন্তু বাজার থেকে এসে মফিজ কোনো সময়ই বাজারের হিসাব সঠিকভাবে দিতে পারে না। প্রত্যেকবার 2-300 করে গরমিল পাওয়া যায়। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে সে জবাব দেয়, আমি হইলাম মূর্খ মানুষ, আমার কি দোষ? দোকানদার যত দেয় আমি ততই লইয়া আইয়া পড়ি। আজ শুক্রবার মহা ধুমধামে শুভ কাজ সম্পূর্ণ হলো। নাবিলাকে বিদায় দিয়ে তার মা বাবা দুজনেই কান্নায় লুটিয়ে পড়লেন। বাসায় একদম খালি খালি লাগছে। শফিক সাহেব নীরবে বসে বসে বই পড়েন। কেউ তাকে বিরক্ত করতে আসে না। কেউ দরজার পাশে এসে বলে না, আসবো চাচা যান। সকল প্রস্তুতি তিনি নিয়ে নিয়েছেন। সামনের মাসে বিশ্বের 7টা আশ্চর্য দেখার জন্য দেশ ত্যাগ করবেন। কিন্তু শরীরটা খুব ভালো যাচ্ছে না। মফিজ এখন চুপচাপ কথা না বলে বাসার কাজ করে। বাজারে গেলেও এখন আর হিসাবে গরমিল পাওয়া যায় না। এদিকে নাবিলাও প্রথম মন খারাপ করে শ্বশুরবাড়িতে বসে থাকত। আস্তে আস্তে সেও এবাড়ির মানুষজনের সাথে নিজেকে মানিয়ে নিতে শুরু করেছে। এর মধ্যে একদিন নাবিলার বাবা নাবিলাকে ফোন করে বলল, তোর চাচা যান হঠাৎ করে স্ট্রোক করেছে। আমরা হাসপাতালে নিয়ে এসেছি, তুই জামাইকে নিয়ে চলে আয়। ফোন রেখে দিয়ে নাবিলা ইফাতকে নিয়ে হাসপাতালে চলে গেল। তারপর তার বাবাকে বলল, ডাক্তার কি বলেছে বাবা? জ্ঞান ফিরেছে, কিন্তু এরপর যদি আবার কখনো স্ট্রোক করে তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। ওনার এমন কেন হয় জানি না। তার মনের ভিতরে কি আছে সেটা তো আমি বলতে পারবো না। সে তো নিজের সম্পর্কে আমাদের কিছুই বলে না। এদিকে 1 সপ্তাহ পর সুস্থ হয়ে শফিক সাহেব আবার বাসায় ফিরে আসলেন। শুধু আসলেন বললে ভুল হবে। আসার পর সরাসরি আগের ফর্মে ফিরে গিয়েছেন। ঘুম থেকে ওঠার পর ঠান্ডা চা খাচ্ছেন। সারাদিন বই পড়ছেন। রাত হলে শিমুল গাছের নিচে বসে বই নিয়ে রাত কাটিয়ে দিচ্ছেন। আজকে তিনি 7টা আশ্চর্য দেখার জন্য রওনা দিচ্ছেন। সাথে মফিজকেও নিয়ে যাচ্ছেন তার দেখভাল করার জন্য। নাবিলা তার চাচাজানের ব্যাগপত্র ওষুধপত্র সব গুছিয়ে দিচ্ছেন। কতদিন থাকবে চাচাজান তা তো বলতে পারবো না, তবে 2 মাস লেগে যাবে। প্রথমে যাব আগ্রার তাজমহল, সেখান থেকে চীনের মহাপ্রাচীর, এরপর বাকিগুলো। তুমি ছাড়া এই বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগবে। আমার তো একদম দম বন্ধ হয়ে আসবে চাচাজান। আমি তো নিয়মিত ফোন দিব। ভিডিও কলে তোদেরকেও দেখাবো জায়গাগুলো। মফিজকে সবাই ভালো করে বুঝিয়ে দিল শফিক সাহেবের ঠিকমতো খেয়াল রাখতে, কোনো সমস্যা হলে সাথে সাথে জানাতে। এরপর তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্ট পর্যন্ত ইফাত আর নাবিলা গেল। হঠাৎ একদিন মফিজ নাবিলাকে ফোন দিয়ে কোনো কথা বলছে না। কি হয়েছে মফিজ ভাই, কথা বলছো না কেন? কথাটা যে কেমনে কই কাউরে কইছি না এখনো। আপনারে আগে কইয়াম ভাবছিলাম। কথা না বেড়ে বলো তো কি হয়েছে? বড়ই শরমের কথা। কেন, কি হয়েছে? গতকালকে আমি বিবাহ কইরা লাইছি। বিবির নাম জমিলা। এখন দুজনে একলগে চাচাজানের খেয়াল রাখতেছি। এটা তো খুশির সংবাদ মফিজ ভাই। আগে জানালে না কেন? মেয়ে দেখতে কেমন? বড়ই সৌন্দর্য। খুবই উচ্চবংশীয় পরিবারের মাইয়া। গ্রামের বাড়ি নোয়াখালী। চাচা চাচিরে কইন যে দোয়া করা লাইগা। সমাপ্ত।